গুড আফটারনুন এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হ্যাপি গণেশ চতুর্থী। আপনাদের জন্য বাপ্পার কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সুতরাং আজকের দিনটা কিভাবে শুরু করেছি বলুন তো? সকালে উঠেছি, স্নান করেছি, স্নান করে আমি আর মেয়ে গেছি বাপ্পার জন্য মালা আনতে। মানে আমাদের অনেকটাই যেতে হয়, সেখানে খুব সুন্দর মালা গাঁথা পাওয়া যায়, সেখান থেকে বাপ্পার জন্য মালা এনেছি। বাপ্পাকে মেয়ে পরিয়েছে। আর এখন এসে আমার এত দেরি হয়ে গেছে, এত ট্রাফিক রাস্তায় এসে কোনো রকম মানে সেই রোজগেরে গিন্নির মতো বাপ্পার কাছে প্রার্থনা করে, বাপ্পা তুমি আমাকে শক্তি দাও, আমি তাড়াতাড়ি যেন রান্না করতে পারি। তার কারণ হচ্ছে আমাদের আজকে গেস্ট আসবে বাড়িতে দুপুরবেলা আমি কাউকেই ডাকিনি, কিন্তু আজকে যারা আসছে তারা অনলি দুপুরবেলাই আসতে চাইছে। সুতরাং লাঞ্চটা তারা এখানে করবে, প্লাস ডিনারেরও অন্য কেউ আসবে রাত্রিবেলা। সুতরাং আজকে খুব একটা প্রেশার বলবো না, এটা প্রেশার নয়, এটা আনন্দ, কিন্তু একা তো, তার মধ্যে যা হড়পড় করে করতে হয়। আজকের সারা দিনের যে ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা আমার সাথে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। আর আপনাদের বাপ্পাকে দর্শন করাবো, আর অবশ্যই আরতির সমস্ত ব্লেসিংস আপনাদের কাছে আমি পৌঁছে দেবো, আমার বন্ধুদের কাছে। অফ ক্যামেরায় বাপ্পার জন্য সমস্ত ভোগ আমি রান্না করে নিয়েছি, আর এখন আমি গরম গরম বেগুনি ভাজছি। এই দেখুন, আমার মেয়ে বাপ্পাকে ভোগ নিবেদন করেছেন, কি অসাধারণ লাগছে এই মালাটা পরে বাপ্পাকে, গণপতি বাপ্পা। আর এখানে দাদা আর মাসিমা দুজনে খেতে বসেছেন। আমি আবার দাদাকে বলছি, দাদা একটু গন্ধলেবু নিয়ে খান, ভালো লাগবে। এই যে আমার প্রিয় প্রিয় মসি, আমার প্রিয় মসি আমাকে কি বলে ডাকেন জানেন? ভাবি, ভাবি, এ ভাবি কেসি এ তু? আর আমিও ওকে তুই তুই বলে ডাকি জানেন। আমাদের আরতি দেখে না ও অবাক হয়ে তাকিয়েছিল, খালি গান গাইছিল। আমি তখন বললাম, মাসি তুই আরতি করবি? কি খুশি যে হয়েছে বলুন। বাপ্পা তো সবার জন্য, আমার তো একার নয় বলুন। খুব ভালো একজন মানুষ, কি ভালোবাসে। আগে দরজা খুললেই এসে আমাকে জড়িয়ে ধরে আদর করে, ভাবি তু ক্যাসি হে, তু ক্যাসি হে, জড়িয়ে ধরে আদর করে। আর আজকে আমি যখন লাল শাড়িটা পরে দরজা খুলেছি, আমাকে এত চুমু খাচ্ছে, ভাবি তোকে থু থু, তোকে কি সুন্দর লাগছে, তোকে কি সুন্দর লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটু অন্যরকম কিছু করেছি, আজকে আমি বাপ্পার জন্য করেছি দেখুন, কিন্তু অফ ক্যামেরায় করেছি, আমি দেখাতে পারিনি কারণ আমি এতটাই ব্যস্ত, বুঝতেই তো পারছেন। এই দেখুন, আমি মুগের ডাল করেছি, ঘি হিং দিয়ে মুগের ডাল। আর আমি করেছি এই দেখুন, এটা হচ্ছে সাদা পনির। এই যে হোয়াইট পনিরটা আমি কাজু বাদাম, কিশমিশ বাটা আর আদা বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। আচ্ছা, আর আমি যেটা করেছি সেটা হচ্ছে এই দেখুন, সেটা হচ্ছে ঝুরঝুরে আলু পোস্ত বাপ্পার জন্য। তো আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে বাসমতি চালের ভাত, আজকে ওকে অন্যরকম ভাবে খেতে দেবো। আচ্ছা, আর এই দেখুন আমার বেগুনটা মাখিয়ে রাখা আছে, আর এখানে বেসনটা রেখেছি, শুধু গরম গরম ভাজবো। একজন দাদা আসার কথা আছে, উনি এলেই গরম গরম ভেজে বাপ্পাকে সার্ভ করবো, আর ওনাকেও। আসলে যদি বলেন, অতিথির মধ্যেই কিন্তু ঈশ্বর লুকিয়ে আছে। সুতরাং আমরা যদি পুজোতে মানে কিছুই না, সেটা দুটো সন্দেশও হতে পারে, একটু ডাল রাইসও হতে পারে। তো সুতরাং বাপ্পা উনি তো সামনে ওরমভাবে এসে খান না। সুতরাং মানুষের মধ্যেই, মানে আপনাদের একটা ছোট্ট জিনিস শেয়ার করছি, আমার ধরুন ব্লিঙ্কিট বা আমার সুইগি থেকে যদি কোনো লোক কিছু দিতে আসছে, কোনো ভাইরা যারা আসেন, তো সুতরাং আমার যেটুকু আমি পারছি, আমার কাছে যদি একটা সন্দেশও থাকে, একটা লাড্ডুও থাকে, একটু জলও থাকে, আমি সবাইকে ডেকে দিচ্ছি হাতে ধরে, কারণ আমার দরজাটা খুললেই বাপ্পার দর্শন পাচ্ছে তারা। সুতরাং খালি হাতে, আজকে যেমন একটা ছোট্ট ছেলে এসেছিল, আজকে ওকে আমার ফ্রিজে একটা 10 টাকা দামের ফ্রুটি রাখা ছিল, সেটা দিয়েছি, আর দুটো সন্দেশ হাতে দিয়ে বললাম, ভাই তুমি এটা খাও, বাপ্পা গণপতি বাপ্পা মোরিয়া।
আজকে খুব খুশি হয়ে গেল। কিছুই না, এত কিছু দিতে হবে না, একটুতেই সন্তুষ্ট মানে। গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গল মূর্তি মোরয়া। দেখুন, দ্বিতীয় রাউন্ডের বেগুনি ভাজা হচ্ছে। আসলে আমাদের উপরের ফ্ল্যাটেই থাকে এক দাদা, এক বৌদি, ওনারা এসছেন রাত্রিবেলা খেতে। তা ওনাদের জন্য আমার মেয়ে ওনাদেরকে সার্ভ করছে। দেখুন, আমার ছোট মেয়েও খিদে পেয়ে গেছে, ছোট মেয়েও খেতে বসে গেছে দাদার সাথে। এটা বাপ্পার ফেভারিট হোয়াইট পানির, মুগের ডাল, বেগুনি, গন্ধলেবু। এই যে দাদা আমাদের। মা এখন ডান্স করছে, এখানে কাপড় যাচ্ছে। এই আমি কি পাগল হয়ে গেছি? না, কোনো অসুবিধা নেই, বাপ্পা থাকলে সবাই পাগল হয়ে যাবে। এরম রূপ ওনার, মানে কি কিছু বলার নেই আর। মানে কি বলুন তো, এই 11টা দিন আর ফিরে আসবে না। আবার সামনের বছর, মানে জানি না সামনের বছর একটা সব কিছুই আনপ্রেডিক্টেবল। একটা পুরো ইয়ার ওয়েট করতে হবে আবার, না? তো যতক্ষণ আমরা ওনাকে পেয়েছি ততক্ষণ অমৃত। মানে আমি এরকম রান্না করিই না, নাকি? না, সবসময় ভালো করো, বাট আজকেরটা খুব স্পেশাল। মানে এই ভোগটা খাওয়ার পরে মনে হয় যে বাপ্পার ভীষণ ভালো লেগেছে খাবারটা। একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। গল্প না, বাস্তবই। আজ হয়তো সেটা গল্পে পরিণত হয়েছে। তো আমার যিনি বড় মামা ছিলেন না, আমার কাছে আছেন, সারা জীবন থাকবে। কারণ আমরা এখনো ভাবতে পারি না আমার বড় মামা নেই। আর বিশেষ করে আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে, দুজনে ভাবতে পারে না সোমদাদা, ওরা সোমদাদা বলতো, নাম ধরে ডাকতো, সোমদাদা নেই, এটা ভাবাই যায় না। আর আমার সব থেকে বড় কথা, এই যে ভোগটা আপনারা তো দেখেছেন, আমরা দুজনে এক কলা পাতায় খেলাম। এই যে ও এত তৃপ্তি করে ভোগ খায় না, ওকে খাইও শান্তি। মানে ওর জন্য যখন আমি ভোগ ঠাকুরকে রান্না করে, ঠাকুরের ভোগটা সবসময় বাড়িতে ওই খায় আগে, আমরা কিন্তু নিই না। প্রথম ওকে দিয়ে, ওর থেকে আমরা ভাগ নিই। কারণ আমি জানি ও যতটা তৃপ্তি করে খাবে, যতটা ভক্তি দিয়ে খাবে, আমাদের হয়তো কিছুটা কমতি হয়ে যাবে। ছোটবেলার কথা চোখে জল এসে গেল কিছু কিছু জিনিস ভাবলে। মনে পড়ে গেল ছোটবেলায় যখন ফল কেটে ঠাকুরের কাছে ফল দেয়া হতো, ছোট ছোট পা, ছোট ছোট হাত নিয়ে আমার মেয়ে, ওমা আমি পোতাত খাবো, আমি পোতাত খাবো, আমার দাও দাও, আমি ফল খাবো বলে সুন্দর গুছিয়ে বাতাসা দিয়ে শাঁকালু, বাতাসা দিয়ে শশা, এরম কম্বিনেশন ছিল। আরেকটা কথা বলি, আমার যিনি মামা, বড় মামা যার কথা বলছি, ওদের সোমদাদা কালীঘাটে একটা বিশাল ওনার জায়গা ছিল, বিশাল বড় জায়গা ছিল, সবাই খুব ভালোবাসতেন। এবং যখন পালা হতো বছরে, তখন সোমমামা, আমার সোমমামা আমাদের জন্য ঠিক মনে করে একটা বড় সরা করে ভোগ আনত। সারা রাত জেগে কালীঘাটে পরিশ্রম করে, হাসি মুখে, নাকি বাবাই তোর মনে পড়ছে বল, সোমদাদা কিরম ডাকতো তোকে,
বল, অটো থেকে নেমে কিরম ডাকতো বল? খুব ভালো লাগতো। তুই একটু এক্সপিরিয়েন্সটা বল, ভোগটা কিরম ছিল? হ্যাঁ মানে যখন মাকে ডাকতো তো তখন আমি বুঝে যেতাম যে এসে গেছে, বাট মানে এরকম ছিল না, আমি জানতাম না যে ওই দিন আসবে, বাট ওই যে একটা কলিং, একটা ভয়েস, ওটা যখন বাড়ির সামনে এসে ডাকিরম কিরম ভাবে ডাকতো? এই বড় মোনা, বড় মোনা, যেন সারা পাড়া শুনতে পাবে নাকি? তো ওরকম যখন ডাকতো তখন আমি বুঝে যেতাম যে এসে গেছে খাবার। আর মানে ওই 7টা মা কালীর ভোগের আমার মনে হয় না কোনো মতে মাটির সরার গন্ধ কি, উফ, পায়েস যত খাচ্ছি তত যেন মাটির গন্ধ পাচ্ছি। মানে সত্যি কথা, আমার মনে হয় আমার বড় মেয়েকে ভোগ কাকে বলে, ভোগের যে রেসপেক্ট, ভোগের প্রতি যে মানে কি বলবো, মানে এত অ্যাট্রাকশন, সেটা সোমমামা শিখিয়ে গেছে নাকি? একদম তো, বিকজ ওখান থেকেই আমি মেন ভোগের ভোগ কাকে বলে, ভোগ কাকে বলে সেটা আমাকে সোমদাদা শিখিয়েছে। আর মাটির সরায় খাওয়া, হ্যাঁ মানে একটা পুরো যে মানে ট্র্যাডিশনাল ব্যাপার, ভোগ মানে ভোগ আবার নয়। একটা কথা বলি, যখন মামা ভোগটা আনতো তখন ওপরে লাল কাপড় দিয়ে ঢাকা থাকতো ভোগটা, লাল কাপড় দিয়ে, লাল সুতির কাপড় দিয়ে মোড়া থাকতো ভোগটা। আর মানে কি বলবো, আর তার তলায় কলা পাতা চাপানো। তো যাই হোক, আর প্রতিটা রেসিপির মানে প্রতিটা প্রসাদের ওপরই আলাদা আলাদা ঢাকা দেয়া। আলাদা আলাদা। তবে আর একটা কি বলতো বাবাই, সব থেকে বড় কথা, মানে আমি মনে করি কেউ কেউ না চলে গিয়েও অমর থাকে, জানিস তো? তুই কি বলিস? আরে আমাকে যখন মানে এটা আমি যখন শুনি, মানে কেউ বলছে যে সোমদাদা আর নেই, আমার মনেও যে বলছে সেই পাগল হয়ে গেছে। মানে এটা তো হতেই পারে না নেই, মানে আমি এখনো খুব কনফিডেন্ট আমি ওইখানে গেলে আমার সোমদাদা দেখতে পাবে, একদম। আমি এতটাই কনফিডেন্ট, মানে হতেই পারে না, এরম মানুষ, পসিবল নয়। এরম মানুষ, মানে মানে কি বলবো, বলে না যে দিল খুলে বাঁচা। আর আমার মনে হয় এটাই হলো গুড হিউম্যানিটির পরিচয়, কি মানুষ যে তুমি যখন চলে যাবে তখন লোকে বিশ্বাসই করবে না তুমি চলে গেছো। ওইটাই আসল মৃত্যু, কিন্তু এটাই কিন্তু আসল মৃত্যু আমার মনে হয়, নাকি? এটাকেই মৃত্যু বলে। আর যে অ্যাকসেপ্ট করে নিল, আচ্ছা ও তো চলে গেছে, তার মানে কোনো ভ্যালু, এরকম কোনো ভ্যালু ছিল না। তোমার ভ্যালু ছিল না, মানে তুমি সেরকম কোনো মানসিকতার দিক দিয়েও কাজ করোনি, প্রফেশনালিও করোনি। বাট যেটা সোমদাদার মানে সব থেকে বড় কথা, ওনার কাছে পয়সা খুব কম ছিল, কিন্তু মনটা ছিল এত বড়। কোনো সময় বুঝতে দিত না পয়সা কম আছে, মানে মনটা ছিল এত বড়, মানে কি বলবো। আর তুমি যেখানেই থেকো ভালো থেকো, আর আমি জানি তুমি খুব ভালো জায়গায় আছো, নাকি বাবা? ফর শিওর, ফর শিওর। আমাদের সোমদাদা আছে নাকি, ফরএভার, ফরএভার থাকবে আমাদের কাছে, আমাদের এই হৃদয়ের মধ্যে মানে আমার মনে হয় পুরোপুরি মিথ্যে কথা, এটা একদম পুরোপুরি মিথ্যে কথা, বিকজ এটা পসিবলই নয়। মানে কেউ যদি না গিনিস ওয়ার্ল্ডেও লিখে দেয়, আজকে হয়তো আমি তাও বিশ্বাস করব। আপনারা হয়তো ভাবছেন যে এই গণপতিতে এত নাচছি, এত ডান্স করছি, এত মজা করছি, এত ফান করছি, সেজে গুজে আছি, আবার হঠাৎ করে এরকম একজন মৃত্যুর, যার যে মানুষটা চলে গেছে আমাদের ছেড়ে, সেই মানুষটাকে নিয়ে আবার কেন আজকের দিনে গল্প করছি? দেখুন, ওই মানুষটা আমাদের কাছে খুব স্পেশাল। আর আজকে যে ভোগ, আর স্পেশাল মানে গড সেন্ড, এরকম কিছু মানুষ হয় যারা গড সেন্ড হয়। মানে আমি আমার, যদি বলেন আমি আমার বাবা হিসাবে, আমার বাবা হিসাবে, মানে আমি যখন আমি ওনার খবরটা শুনেছিলাম, আমি তখন একটা স্টুডিওতে ছিলাম, একটা রেকর্ডিংয়ে আমার মেয়ের সাথে, আমি আমার 2 মেয়েরই রেকর্ড চলছিল, আমি ছিলাম ওখানে। মানে আমার মেয়েরা জানে না, আমি তখন বাইরে এসেছি ওয়াশরুমে, তো আমি ওয়াশরুম থেকে বেরিয়ে না, আমি জাস্ট একটা টুল ছিল, টুলে বসে না, মানে
নিজেকে কন্ট্রোল করতে পারছি না, হাউ হাউ করে কাঁদছি, কাউকে কিছু বলতে পারছি না কি হয়েছে। মানে তখন মনে পড়ছে যে কি ভালোবাসা দিয়ে গেছে, কি ভালোবাসা দিয়ে গেছে যে বলতে পারবো না। মানে এই একটা টাকা থেকে 50 পয়সা আমার বোনকে দিয়েছে, 50 পয়সা আমাকে দিয়েছে। মানে আমি খুব গ্রেটফুল। আর আমি মনে করি আমার মানে আমি আমার বাবার ভালোবাসাটা আমি আমার সোম মামার কাছে পেয়েছি। আর একজনের কথাটা যদি না বলি খুব বড় ভুল করব, সেটা আমার বড় মামি। খুব বড় ভুল করব যদি মামির কথা না বলি। একজন স্ট্রাগলিং লেডি, মানে মামি, সত্যি তোমরা আমাকে অনেক কিছু দিয়েছো, অনেক কিছু দিয়েছো। একজন স্ট্রাগলিং লেডি, আর যে আমাকে নিজের সন্তানের থেকে কখনো আলাদা করেনি। ওকে একটা আলু ভাজা দিলে আমাকেও একটা আলু ভাজা দিয়েছে। যাক, খুব ইমোশনাল হয়ে কিন্তু গেলাম। আমি এখন আলু ভাজাটা খাইনি কিন্তু। হ্যাঁ, কার? মোনা মাসিরও খাইনি। আচ্ছা, আর ঠিক আছে, আমি একদমই খুব মামিকে বাজেভাবে বলবো আমি তোমাকে আলু ভাজা করে দিতে। মামি, তুমি ওকে আলু ভাজা বানিয়ে দিও তো একদিন, টকের ডাল। চলো, তো সুতরাং আজকে এই বলেই আমি ব্লগটা এন্ড করব। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। ঈশ্বর সবাইকে ভালো রাখুক। বিশ্বাস করুন, আমি যখন বাপ্পাকে আরতি করি সব সময় বলি, ঠাকুর তুমি সবাইকে ভালো রাখো। আর কেন জানি না আমি চোখের জলটা ধরে রাখতে পারি না ওনাকে যখন দেখি। মানে চোখের জলে কালকে আমি রাত্রে শুয়েছি, ওনার পাশেই আমরা শুই বিছানা করে, আমি আর আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে। তা চোখের জলটা ধরে রাখতে পারি না, যখন ঘরটা অন্ধকার হয়ে যায় না, উনি তাকিয়ে থাকে চোখ দুটো মেলে, বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। চলো, আচ্ছা তাহলে আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। বাই।